বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। দাদা, তাহলে এই প্রশ্নটা উঠে আসে, কারণ আমরা মোহাম্মদ ইউনূসের তার যে ব্যক্তিগত জীবন, তার যে টাকার প্রতি কতটা লোভ, সেটা নিয়ে আলোচনা করেছি। লোভ, কোট আনকোট লোভ, এই শব্দটাই বলা বোধহয় এখানে সমীচীন, কারণ যেভাবে তিনি টাকা নিয়েছেন এবং নিজের কোম্পানিতে টাকা বিলিয়েছেন, তাহলে কি তিনি টাকা নিচ্ছেন এই সেনা বিমান নৌঘাঁটি বানাতে? আমাদের এটা একটু দেখার বিষয় হচ্ছে যে এই অস্ত্রের চুক্তিগুলোতে কারা কারা আছে, বিশেষ করে ইউনুস সেন্টার থেকে বা আপনার গ্রামীণের পক্ষ থেকে কারা কারা এই চুক্তির ব্যাপারে কথাবার্তা বলছে, মিডলম্যান কারা। কারণ এই চুক্তিটা এইভাবে সরাসরি হয় না যে ধরা যাক এটার মধ্যে মিডলম্যান থাকে, দালাল জাতীয় লোকরা থাকে যারা আনবে, কন্ট্রাক্ট নিবে, এই ধরনের ব্যাপার স্যাপার থাকে। তো সেইটা দেখার পরে বলা যেতে পারে আর কি যে এখানে ইউনুসের কোন এজেন্টটা আছে, সেখানে কত টাকার লেনদেন হচ্ছে, কমিশনের ব্যাপার আছে। কারণ আপনি জানেন যে অস্ত্র ক্রয় বিক্রির ব্যাপারে এটা যদি G2G হয় অন্য কথা, তবে আমার ধারণা যে এখানে কন্ট্রাক্টর থাকবে এবং মিডলম্যান থাকবে। আপনাকে একটা তথ্য আমি দিয়ে রাখা ভালো যে বাংলাদেশ আর্মস ফোর্সেস ডিভিশনের পক্ষ থেকে 2022 সালে 21 সালেই কিন্তু তৎকালীন সরকারকে জানানো হয়েছিল যে আমাদের এই ধরনের অস্ত্র চুক্তির প্রয়োজন নেই। সেই সময় বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রী ছিলেন আব্দুল মোমেন, তিনি যেই কথা বলেছিলেন সেটা মনে হয় আমি আপনাকে একটু কোট আনকোট একটু বলি, তাহলে আপনি বুঝতে সুবিধা হবে। আমি যেই কথাগুলো বলেছি সেটাই বলেছে আসলে, যে আমরা কারো সঙ্গে যুদ্ধ করব না, আমরা তো অস্ত্রের ভান্ডার সৃষ্টি করতে চাই না, কারণ আমাদের প্রয়োজন নেই। আমরা খুব শান্তিপ্রিয় দেশ, সব প্রতিবেশীর সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। অস্ত্র সংগ্রহ করলেই যুদ্ধ যুদ্ধ ভাব আসে, আমরা ওগুলোতে নেই। তোমরা অন্য প্রযুক্তি আছে, মানে যুক্তরাষ্ট্রকে বলছে তোমাদের অন্যান্য প্রযুক্তি আছে, সেটা আমাদের দাও, অস্ত্র আমাদের খুব কম প্রয়োজন। বুঝতে পারছেন? এইটা ছিল আমাদের তৎকালীন ফরেন মিনিস্টার আব্দুল মোমেন সাহেবের স্টেটমেন্ট। তো আপনি বুঝতেই পারছেন যে আমি আপনাকে যে কথাটা বলেছি একই কথা বাংলাদেশের সরকার তখন পোষণ করতেন, এবং এটাই খুবই স্বাভাবিক একটা ব্যাপার। জিসুমিয়া চুক্তিটা আর এসএসসি চুক্তির ভেতরে দুটো আলাদা আপনার স্ট্র্যাটেজিক্যাল ব্যাপার আছে। একটা হচ্ছে যে তারা আমার কাছে অস্ত্র বিক্রি করতে চাইছে, কারণ সারা পৃথিবীতে কিন্তু যুদ্ধ বিগ্রহ লাগিয়ে মার্কিন প্রশাসনে কিন্তু নানান জায়গাতে যুদ্ধ লাগায় এবং অস্ত্র বিক্রি করে, এটা তাদের একটা ব্যবসা। এবং এটাকে মার্কিন প্রশাসনের ব্যবসা না, এটার পেছনে বড় বড় ব্যবসায়ীরা আছে, এমন সব মাফিয়ারা আছে, এমন সব লোকেরা আছে, হয়তোবা তাদের সাথে আমাদের মতো গরিব রাষ্ট্র, দরিদ্র রাষ্ট্র পেরে ওঠে না, বা আমাদের পক্ষে পারা সম্ভব হয় না। এবং এই চুক্তিগুলো যদি আমরা না করি তখন তারা সরকার পরিবর্তনের জন্য ষড়যন্ত্র করে, সেটাতেও আমরা তাদের সাথে পেরে উঠি না। অনেকটা বলা যেতে পারে পৃথিবীর অনেক রাষ্ট্র এদের স্ট্র্যাটেজির কাছে রীতিমতো অসহায়। আর জিসুমিয়া চুক্তির কথাটা যেটা বললাম সেটাও সামারিতে, সরি জিসুমিয়ার কথা তো বললাম অস্ত্রের ব্যাপারে। আর এসএসসি যেটা আকসার চুক্তির কথা যেটা বললাম, ইন সাম কনটেক্সট এইটা আমার জন্য একটা কনসার্নের ব্যাপার। কারণ এখানে আরেকটা ব্যাপার আছে, আপনার মনে হয় এটা একটু জানা প্রয়োজন। সেটা হচ্ছে ইন্দো প্যাসিফিক যে স্ট্র্যাটেজির কথা বরাবর বলছে আমেরিকা, অর্থাৎ চায়না কেন্দ্রিক। এখানে আপনি জানেন যে এখানে একটা জোট আছে, এটাকে আমরা বলি কোয়াড জোট বলি। আপনি যদি জেনে থাকেন তাহলে জানবেন যে আমেরিকা, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া এবং জাপান, এই 4টি দেশ মিলে একটা জোট আছে, বিশেষ করে ইন্দো প্যাসিফিক রিজিয়নে। এখানে এক ধরনের জোট তারা তৈরি করেছে, যেটা চায়না মনে করে যে তাদেরকে আটকানোর জন্য এইটা করা হয়েছে। এবং এই অস্ত্র যে কোনো সময় নামা, অস্ত্র দেওয়া, এগুলোকে অনেকেই মনে করে যে এটা ইন্ডিয়া না বা মায়ানমার না, এইটা আসলে চায়নার প্রতি চিন্তা করে আমেরিকা এটা করতে চেষ্টা করছে। যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ থাকা অবস্থাতে প্রত্যেকটা রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করেছে, এবং চেষ্টা করেছে যে কারোর সাথেই এমন কোনো আচরণ না করে যেমন ওই দল মনে করে বা ওই দেশ মনে করে যে আসলে তার কোনো ধরনের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে। এটা চেষ্টা করেছে। আমরা জোট নিরপেক্ষ একটা রাষ্ট্র, বলা যেতে পারে যে আমরা সামরিকভাবে এমন কোনো শক্তিশালী রাষ্ট্র না যে চায়না, তারপরে ইন্ডিয়া, এদের সাথে, আর ইন্ডিয়ার সাথে আমাদের যুদ্ধ হতে যাবে ঠিক কোন দুঃখে বা কোন কারণে। তাহলে কি এটা পুরোটাই আমেরিকার একটা চাপ যে বাংলাদেশকে টার্গেট করে চীন এবং একই সঙ্গে ভারতকে চাপে রাখা? অ্যাপারেন্টলি এটা চায়নাকে চাপে রাখার একটা স্ট্র্যাটেজি বলে আপনার কাছে প্রাইমা ফেসি মনে হবে, এবং আপনাকে এইটাও বলাই হবে। আসলে স্পেসিফিক্যালি যদি কথাবার্তা হয় তাহলে আপনি দেখবেন যে বারবার চায়না ইন্দো প্যাসিফিক উঠে আসছে।
কিন্তু এন্ড অফ দ্য ডেতে আমি ডে ওয়ান থেকে একটা কথা বলে এসেছি, দিস ইজ এ প্রক্সি ওয়ার, এবং এই প্রক্সি ওয়ারটা ইন্ডিয়ার সাথে। আপনি এখানে বাংলাদেশকে ইকুইপ করা হচ্ছে, বাংলাদেশের অস্ত্রের এমন সব ব্যবহার করা হচ্ছে, এটা কি বাংলাদেশ করছে? না, আমেরিকা করছে। কারণ আমেরিকা যেটা করার চেষ্টা করে সেটা হচ্ছে, চায়না তার শত্রু বলে বলে এবং ইন্ডিয়াকে সে এক ধরনের বন্ধু রাষ্ট্রের কথা বলে তাকে হয়তোবা বলে যে তুমি এটা ডিল করো, বা তোমার সাথে আমি ইকুইপ করছি, তোমার সাথে আছি। এন্ড অফ দ্য ডেতে তারা ভেতরে ভেতরে এমন ভাবে প্রস্তুত হয় যে যাকে দিয়ে তার শত্রু রাষ্ট্রের সাথে ডিল করাচ্ছে তার প্রতিও তারা অস্ত্র ত্যাগ করে বসে থাকে, অর্থাৎ তারা কাউকেই বিশ্বাস করে না। বুঝতে পারছেন ব্যাপারটা? একদম একদম পরিষ্কার। মার্কিনীদের ব্যাপারটা হচ্ছে, এটা যদি চায়নার প্রতি স্ট্র্যাটেজি হয়, ধরে রাখতে হবে যে ভবিষ্যতে যদি ইন্ডিয়ার সাথে কোনো সম্পর্ক খারাপ হলো তখন কি করা যাবে। এই জন্য ইন্ডিয়ার ব্যাপারেও তারা ব্যবস্থাটা নিয়ে রাখছে আগে থেকে। অর্থাৎ আমেরিকা আসলে কারোই কোনো বন্ধু রাষ্ট্র এটা আমি অন্ততপক্ষে মনে করি না। যাই করে স্ট্র্যাটেজিক্যাল কারণে করে বলে আমার ধারণা। যাই হোক, বাইডেন প্রশাসনের ব্যাপারে এই কথাটা খুব গেলেও এখনকার প্রশাসনের ব্যাপারটা আমার কাছে একটু ভিন্ন। ট্রাম্প প্রশাসন ডেফিনেটলি ট্রাম্পের যারা যারা উচ্চ পদস্থ ব্যক্তিরা আছে তারা বাংলাদেশে মৌলবাদের ব্যাপারে কাজ করছে, বাংলাদেশের যে ভয়ঙ্কর একটা অবস্থা যাচ্ছে সেটা নিয়ে কাজ করছে। ফলে এখনো পর্যন্ত আমি ট্রাম্প প্রশাসনকে আমার সমর্থনের জায়গাটা দিতে রাজি এবং তাদের পক্ষেই আমার অবস্থান। এই চুক্তিটার মধ্যে কি সোরসের টাকা ঢুকেছে বলে আপনি মনে করেন? এবং মোহাম্মদ ইউনূসই বা কেন এত তড়িঘড়ি করছেন এই চুক্তিটা সাইন করতে? দেখুন, সোরসের ব্যাপারটা আমি এর আগেও বলেছি যে ইউনূসের যেই বিনিয়োগ, তার যেই আসলে গ্রামীণ ব্যাংক তো তার প্রতিষ্ঠান না, এটা সরকারের প্রতিষ্ঠান। কিন্তু ব্যাপারটা এমন হয়েছে সাধারণ মানুষের সামনে যে এটা যেন গ্রামীণ ব্যাংকটা ইউনূসই বানিয়েছে। এই যে গ্রামীণ কল্যাণ, গ্রামীণ ব্যাংক, এই জায়গাতে একটু আপনাকে তথ্যটা দিয়ে রাখা ভালো যে গ্রামীণ ব্যাংকে টেলিনোর নামে একটা প্রতিষ্ঠানের যে বিনিয়োগ আছে এইটা কিন্তু ব্যাকড বাই জর্জ সোরস। জর্জ সোরসের একটা ফাউন্ডেশন আছে, এটা হচ্ছে ওপেন ফাউন্ডেশন বলা হয়, যেটা এর আগেও আমরা আলোচনা করেছি। এই ওপেন ফাউন্ডেশন নানানভাবে আপনার ইন্ডিয়াকে উত্তক্ত করেছে। এবং এমনকি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ইন্ডিয়ার গণতন্ত্র বা ডেমোক্রেসি পৃথিবীর অন্যতম আপনার দর্শনীয় বা দেখার মতো শক্তিশালী গণতন্ত্র হওয়ার পরেও এই ইন্ডিয়াতে বিভিন্ন রাজনৈতিক দলকে অর্থ সাহায্য করে বর্তমান যে বিজেপি সরকার আছে, আমি সেই সবে যাচ্ছি না কাদেরকে সাহায্য করেছে কি করেছে, সোজা কথা হচ্ছে যে বিজেপির সাথে সরাসরি সরোসের এক ধরনের সাপে নেউলে সম্পর্ক আছে বলে অন্ততপক্ষে কাগজপত্র এভিডেন্স গুলো তাই বলছে। এখন নরেন্দ্র মোদী সরকারকে টপল করবার জন্য বা তাকে নানানভাবে দুর্বল করবার জন্য বিভিন্ন রকমের সেকুলার প্রতিষ্ঠান বলেন, বিভিন্ন ধরনের এনজিও বলেন, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান ব্যক্তি বলেন বা প্রভাবশালী ব্যক্তি বলেন, তাদেরকে অর্থ সাহায্য করছে বলে মোদী সরকার এর আগে অভিযোগ করেছে এবং এগুলো নিয়ে পার্লামেন্টে কথাবার্তা হয়েছে।